হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, স্বাগত। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। মোস্টলি আজকে 20 কোশ্চেন রেখেছি মেডাইভেল ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তোমাদের জন্য। দেখো, ডব্লিউবিসিএসের পরীক্ষা ভোটের পরে অর্থাৎ জুন মাসে নাগাদ হওয়ার সম্ভাবনা, যেটা ইউটিউবাররা বারবার বলছে। আমিও বলবো অ্যাজ এন ইউটিউবার, জুন মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি আছে, মাঝের দিকে না। কারণ দেখো, সরকার গঠন হওয়া, তার একটা পরিকল্পনা, অনেক কিছু হতে হতে প্রায় 1 মাস লেগে যায়, ঠিক আছে। এবং সেই অনুসারে বিষয়টা চলতে চলতে প্রায় ওটা শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ডব্লিউবিসিএসকে ফোকাস করে আজকের এই যে সিরিজটা মেডাইভেল ইন্ডিয়ান হিস্ট্রির বাছাই করা, অর্থাৎ যেটা আনসিন টাইপের কোশ্চেন, অর্থাৎ মানে খুব কম বা রিয়েলি আমরা খুব কম দেখেছি সেই টাইপ অফ কোশ্চেনগুলো এগুলো এসছে। মানে প্রতিটা ফরম্যাটে ধরো কিছু কমন কোশ্চেন্স আসে। হ্যাঁ, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন, মহাবীরের শেষ তীর্থঙ্করকে, এই ধরনের যেমন কমন কোশ্চেন, সেই কমন কোশ্চেনের মধ্যে এইগুলো একটু আনকমন টাইপের, বাট এইগুলো রিয়েলি পরীক্ষায় এসেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় প্রতিটা কোশ্চেনকে তুমি যদি ফলো করো, দেখবে টেক্সট বুকে তুমি পাবে, গ্যারেন্টি তোমাকে দিচ্ছি, লিখে দিচ্ছি গ্যারেন্টি, যে টেক্সট বুকে প্রতিটা কোশ্চেনকে তোমরা পাবে। অর্থাৎ বাছাই করা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো শুরু করি দেরি না করে। আজকের ফার্স্ট কোশ্চেন, ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? অর্থাৎ ভারতবর্ষে প্রথম মুসলিম যে অধিপতি তিনি আক্রমণ করেছিলেন, তিনি কে ছিলেন? না, তিনি হলেন মোহাম্মদ বিন কাসিম। 1712 খ্রিস্টাব্দে তিনি সিন্ধু জয় করেছিলেন। মোহাম্মদ বিন কাসিম হয়ে যাবে সঠিক উত্তর, মোহাম্মদ বিন কাসিম। নেক্সট চলে যাবো আমরা মাহমুদ গজনির সাথে ভারত সফরকারী বিখ্যাত ঐতিহাসিক কে ছিলেন? অর্থাৎ গজনির সাথে ভারত সফরকারী বিখ্যাত ঐতিহাসিক কে ছিলেন? আল বিরুনি। আমরা নামটা খুব ফেমাস, আমরা জানি কে, না আল বিরুনি হয়ে যাবে সঠিক উত্তর। আল বিরুনি, তার বিখ্যাত বইয়ের নাম কি ছিল? কিতাব উল হিন্দ। এই দেখো, এখানে বলাই আছে কিতাব উল হিন্দ, কিতাব উল হিন্দ, কিতাব উল হিন্দ। এটা হচ্ছে আল বিরুনির লেখা একটি বই। নেক্সট চলে যাবো আমরা প্রথম মুসলিম হিসাবে কে কুরআন অধ্যয়ন করেছিলেন? একটা বিবস্ত্র ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ভাবো তোমরা, যে একজন মুসলিম মানুষ তিনি কুরআন অধ্যয়ন করেছিলেন। বর্তমান যুগে তো মানে যা চলছে দেশে, মানে মারকাটারি হয়ে যেত এ ধরনের যদি এখন হতো, কিন্তু তখনকার দিনে দেখা হচ্ছে প্রথম মুসলিম হিসাবে তিনি কুরআন অধ্যয়ন করেছিলেন। আল বিরুনি, সঠিক উত্তর হয়ে যাবে আল বিরুনি। নেক্সট চলে যাবো আমরা নিচের মধ্যে কে এক পাশে সংস্কৃত লিপি খোদাই করা রূপোর মুদ্রা জারি করেছিল? অর্থাৎ যদি আমরা একটা জিনিস জানি, একটা ধরো কয়েন বা একটা ধরো মুদ্রা, সেই মুদ্রার যেমন এইদিকে একটা পিঠ আছে, আমরা 1 টাকা লেখা থাকে, তার অপর দিকে অশোক স্তম্ভ, হ্যাঁ অশোক স্তম্ভ মতো এরকম আমরা জানি, আমরা দেখতে পাই অশোক স্তম্ভ থাকে। আমার আঁকা খুব বাজে, কিছু মনে করো না সবাই। তো এই যে একটা কয়েনের দুটো পিঠ, সেই দুটো পিঠকে আমরা যদি দেখি, যে তার একটা পিঠে বলা আছে যে এক পাশে সংস্কৃত লিপি খোদাই করা রূপোর মুদ্রা জারি করা হয়েছিল, সেটা কে জারি করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে মাহমুদ গজনবী। মাহমুদ গজনী এই মুদ্রাকে দিরহাম, এই মুদ্রার কি নাম ছিল? এই মুদ্রার নাম ছিল দিরহাম। দিরহাম ছিল এই মুদ্রার নাম।
বুঝতে পারছো? এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা মানে যখন তখন র্যান্ডামলি পাবে না। যে কোনো জায়গাতে তুমি ফেসবুকে কোনো পেজে স্ক্রল করো কি ইউটিউবে করো, সব চ্যানেলে কিন্তু এই কোশ্চেনগুলো পাবে না। দেখবে একটা জিনিস আমি বলে রাখি তোমাদেরকে, হয়তো মাঝে মাঝে দেখতে মনে হবে যে এই কোশ্চেনগুলো এত কোশ্চেন আছে দেখতে, কিন্তু বারবার বলছি কোশ্চেন যদি না দেখো তো তুমি পরবর্তীকালে বুঝতে পারবে না। এক্সাম প্রতি এরকমই হয়ে থাকছে, টেনশন ডিপ্রেশন চলেই আসছে, যে একটা পরীক্ষা হচ্ছে এতদিন ধরে বন্ধ, আবার 5 মাস পর রেজাল্ট, আবার বন্ধ। তো এইটাই সরকারি চাকরির একটা বিশাল বড় মানে কী বলবো ব্যর্থতা, আর আমাদের দেশের জনগণের এর জন্যই একটা ব্যর্থতা। যেমন সরকার মানুষের দ্বারা তৈরি হয়, মানুষ যদি সেইভাবে না করে তো আমাদের সমস্যা। তাই ডিপ্রেশন আসবে, কিন্তু প্লিজ কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো, দেখবে আমি নিজে বলছি ডিপ্রেশনটা অনেকটা দূরে থাকবে। পারিবারিক অ্যাজ এন ক্যান্ডিডেট হিসেবে আমি বলতে পারি, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে এটাই একটা বাস্তব, যে এড়ানোর একটাই পথ, কাজ করে যেতে হবে, কর্ম করে যেতে হবে, অর্থাৎ নিজের কাজটা একটু একটু করে এগিয়ে যেতে হবে। মাহমুদ গজনবী হয়ে যাবে সঠিক উত্তর। এর যে মুদ্রা ছিল, এই মুদ্রাকে দিরহাম বলা হতো। এতে সংস্কৃত ও আরবি উভয় ভাষা ব্যবহৃত ছিল। তাহলে একটা মুদ্রা যার একটা পিঠ খোদাই করা থাকতো সংস্কৃত লিপি, অপর পিঠ আরবি ভাষায় লেখা থাকতো, সেটা কে করেছিল? মোহাম্মদ গজনবী। অর্থাৎ এই মুদ্রাকে দিরহাম বলা হতো। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এত কিছু ডিটেলসে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম এটা সম্বন্ধে, ঠিক আছে। নেক্সট চলে যাবো আমরা দিল্লি সুলতানির পতনের পর প্রথম কোন শাসক সোনার মুদ্রা জারি করেছিলেন? কোশ্চেনটা বুঝলে? দিল্লির সুলতানের পতনের পর, দিল্লি সুলতান যখন পতন ঘটল, পতনের পর প্রথম কোন শাসক সোনার মুদ্রা জারি করেছিল? অর্থাৎ হুমায়ুন। হুমায়ুনের আমলে গোল্ডেন কয়েন চালু হয়েছিল। নেক্সট চলে যাবো আমরা হুমায়ুনের মৃত্যুর সংবাদ পাওয়ার পর আকবরকে কোন স্থানে সিংহাসনে বসানো হয়েছিল? হুমায়ুনের মৃত্যুর সংবাদ পাওয়ার পর আকবর কোন স্থানে সিংহাসনে বসেছিলেন? সঠিক উত্তরটা দেবে কালানোর। কালানোরে বসানো হয়েছিল 1556। অর্থাৎ যখন হুমায়ুনের মৃত্যুর সংবাদ আসে তখন আকবরকে কালানুরের সিংহাসনে বসানো হয়েছিল। নেক্সট চলে যাব হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান লক্ষ্য কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হলদিঘাটের যুদ্ধ আমরা জানি যে হলদিঘাটের যুদ্ধের আকবরের প্রধান লক্ষ্য কী ছিল? প্রধান লক্ষ্য দেখো এখানে উত্তরটা হয়ে যাবে রানা প্রতাপকে বশীভূত করা, রানা প্রতাপকে ডিফেক্ট করে দেওয়া, রানা প্রতাপকে বশীভূত করা, রানা প্রতাপকে বশীভূত করা, রানা প্রতাপকে বশীভূত করা। নেক্সট চলে যাব নিচের কোন মুসলিম শাসক তীর্থযাত্রী কর বাতিল করেছিল? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এমন একটা কোশ্চেন আমি বলেছিলাম যে তোমাদের সামনে যদি এটা না দেখো সত্যি মিস হবে। অনেক বড় বড় ইউটিউবাররা 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও তোমরা হয়তো দেখো, বিশ্বাস করে দেখো এই আনক্যাপ সিরিজের এই জিনিসটা দারুণ লাগবে। এই কোশ্চেনগুলো বুঝতে, এই কোশ্চেনগুলো তুমি চারিদিকে পাবে না যতই খোঁজো। আমি অনেক পরিশ্রম করে এটাকে নিয়ে এসেছি। তাহলে কোন মুসলিম শাসক তীর্থযাত্রী কর অর্থাৎ পিলগ্রিমস ট্যাক্স বাতিল করেছিল? আজকে আমরা দেখা যাচ্ছি যে এইখানে ঘুরতে গেলে, এই মন্দিরে যেতে গেলে আমাদেরকে পয়সা দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে, ওখানে যেতে গেলে দিতে হচ্ছে, কিন্তু এই জিনিসটা আকবর করেছিলেন। তিনি বলেছিলেন যে এই যে ব্যাপারটা এটা ঠিক নয়, মানুষ তীর্থযাত্রী হিসাবে ভগবানের কাছে আসবে, ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে আসবে, এক্ষেত্রে পয়সা নেওয়াটা ঠিক নয়। অর্থাৎ মুসলিম শাসক তীর্থযাত্রী কর পিলগ্রিমস ট্যাক্স বাতিল করেছিল। যারা তীর্থ করতে আসে তাদের কোনো টাকা নেওয়া হবে না। এটা আকবর 1563 খ্রিস্টাব্দে করেছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী ডব্লিউবিসিএসের ক্ষেত্রে এই কোশ্চেন আসার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে। যে পিলগ্রিম ট্যাক্সকে বাতিল করেছিলেন আকবর। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা আকবরের রাজত্বকালে সামরিক ব্যবস্থা কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল? মানসবদারি। আকবরের রাজত্বকালে সামরিক ব্যবস্থা কিসের ওপর? সামরিক ব্যবস্থা কিসের ওপর গড়ে উঠেছিল? না, মানসবদারির ওপর।
নেক্সট কোশ্চেনে চলে যাব, জাপ্তি প্রথা। জাপ্তি প্রথাকে প্রবর্তন করেছিলেন। অ্যাকচুয়ালি এই জাপ্তি প্রথা হচ্ছে কোনটাকে বলে জানো? জাপ্তি প্রথা যেটা এখানে বলা হচ্ছে যে আকবর প্রবর্তন করেছিলেন, আকবর। অর্থাৎ এইটা আকবরের তৈরি করা, এটাকে আমি বলে রাখছি আর একটা নাম আছে এর, জাপ্তি প্রথা সিস্টেম বা দহশালা সিস্টেম, দহশালা। দেখবে কথাটা বলে থাকে, দহশালাকে ব্যবস্থা করেন তখন আকবর আসবে। অর্থাৎ জাপ্তি প্রথাটা এই জন্য বললাম যে একটা কোশ্চেনকে বিভিন্ন ফর্ম্যাটে আনা যায়, আগের ভিডিওতে বলেছিলাম। তার জন্যই বলেছিলাম যে এই সিরিজটা একটু অল্প কোশ্চেন থাকবে, কিন্তু অনেক স্মার্টলি ওয়েতে এটাকে করা আছে। দেখো, জাপ্তি প্রথা কে প্রবর্তন করেছিলেন? না আকবর। জাপ্তি প্রথাটাই যদি আবার ঘুরিয়ে আসে দহশালা, তখন আমরা পেরে যাচ্ছি। কিন্তু আবার দহশালাটা ঘুরিয়ে যখন জাপ্তি প্রথা আসে, তখন মনে হচ্ছে কে করেছে রে বাবা, ভুলে যাচ্ছি। সহজ কোশ্চেন, শুধু নাম চেঞ্জ করে দিয়েছে, দেখো বিষয়টা কেমন চেঞ্জ হয়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই নোট করে রাখবে। নেক্সট চলে যাবো আমরা পরের কোশ্চেনে। দেখো, বলাই আছে যে আকবর রাজস্ব মন্ত্রী তার রাজা টোডরমলের সহায়তায় এটা করেছিলেন। রাজা টোডরমল কিন্তু এই কাজটা করেছিল। রাজা টোডরমল এই জাপ্তি সিস্টেম, রাজা টোডরমল আকবরের রাজত্বে তিনি কি টোডরমল এই কাজটা করেছিল। নেক্সট চলে যাবো আমরা, আকবর কোন সালে দিন ইলাহি প্রবর্তন করেছিলেন? আকবর 1582 খ্রিস্টাব্দে দিন ইলাহি প্রবর্তন করেছিলেন। দিন ইলাহি যেমন সদস্য ছিল সেরকম আকবর কোন সালে দিন ইলাহি প্রবর্তন করেছিলেন? 1582। নেক্সট চলে যাবো আমরা, তো নেক্সট চলে যাব দুই আপ্পা বা ডিউ অ্যাসপা শিব অ্যাসপা সিংহ অ্যাসপা প্রথাকে চালু করেছিলেন। দেখেছো, বললাম না, কিছু কিছু আনকমন কোশ্চেন আমি এখানে নিয়ে আসবো যেগুলো জীবনে হয়তো তোমরা শোনোনি, জীবনে শোনোনি এটা বলা ভুল, মানে এত বারবার কোশ্চেনটা তোমরা দেখো নি, এরকম কোশ্চেন হবে। সেটা কি, দু আসপা ও সিও আসপা প্রথম চালু করেছিলেন কে? জাহাঙ্গীর। প্রথম জাহাঙ্গীর এটা শুরু করেছিলেন। অর্থাৎ বলে রাখি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ঘোড়া। এই দু আসপা, এই সিপাসপা, এগুলো কার সঙ্গে যুক্ত? এগুলো হচ্ছে ঘোড়ার সঙ্গে, এগুলো ঘোড়ার সঙ্গে যুক্ত। সামরিক বাহিনীতে জাহাঙ্গীর তার সামরিক বাহিনীটাকে শক্তিশালী করার জন্য এই ঘোড়া নেওয়ার ব্যাপারটাকে দু আসপা এবং সিপ আসপা বলা হয়। দুটো ঘোড়া হচ্ছে দু আসপা, তিনটে ঘোড়া তিন আসপা। খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট চলে যাবো আমরা, কার রাজত্বকালে মুঘল ও মেওরের রানা অমর সিংয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়? জাহাঙ্গীরের আমলে। নেক্সট চলে যাব, মোগল সম্রাট জাহাঙ্গীর কাকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন? মোগল সম্রাট জাহাঙ্গীর কাকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন? উইলিয়াম হকিংস। অ্যাকচুয়াল এই কোশ্চেনটা আমি বলি, এটাকে উল্টো করে আসে যে উইলিয়াম হকিংস কাকে, কোন মোগল সম্রাটকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন? এটা ফরম্যাটটা কোশ্চেনটা কি উল্টো আছে নাকি বুঝতে পারছি না, বাট মোগল সম্রাট জাহাঙ্গীরকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন, কিন্তু এটা উইলিয়াম হকিংস হবে। এটা একটুখানি চেঞ্জ হবে, এটা কাকে নয়, এটা হবে মোগল সম্রাট জাহাঙ্গীরকে ইংলিশ খান উপাধি কে দিয়েছিলেন? উইলিয়াম হকিংস হয়ে যাবে সঠিক উত্তর এটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বিগত পরীক্ষায় এসেছিলো, বিসিএসে আসার সম্ভাবনা আছে অত্যন্ত। এটা ঝাড়খণ্ড পিএসসিতে এসেছিলো এই কোশ্চেনটা, উইলিয়াম হকিংস। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা, জাহাঙ্গীর নিচের কোন চিত্রশিল্পকে নাদির উল জামান উপাধি দিয়েছিলেন? আবুল হাসান হয়ে যাবে সঠিক উত্তর। জাহাঙ্গীর নিচের কোন চিত্রশিল্পীকে, আবুল হাসানকে নাদির উল জামান উপাধি দিয়েছিলেন? নাদির উল জামান উপাধিটা দিয়েছিলেন কোন চিত্রশিল্পীকে? আবুল হাসানকে। কে দিয়েছিল? জাহাঙ্গীর। নেক্সট চলে যাব, এবং আবুল হাসান অত্যন্ত ওনার প্রিয় ছিল। আলাই দরওয়াজা হু বিল্ড বাই, আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা তৈরি করেছিলেন। আলাউদ্দিন খলজি এটি দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বার হিসেবে আমরা বলে থাকি যে আলাই দরওয়াজা দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বার, আলাই দরওয়াজা বাই আলাউদ্দিন খলজি। আলাই থেকে আলাই দরওয়াজা। নেক্সট চলে যাব, বিখ্যাত গ্রন্থ কিতাব উল হিন্দের রচয়িতাকে? আল বিরুনি। কিতাব উল হিন্দ একটু আগেই বলেছিলাম, কিতাব উল হিন্দ আল বিরুনির লেখা। তিনি মোহাম্মদ গজনির সাথে ভারতে এসেছিলেন, আল বিরুনি।
নেক্সট কোশ্চেনে চলে যাব। তোতা ই হিন্দ কাকে বলা হতো বা কাকে বলতেন? তোতা ই হিন্দ আমির খুসরুকে বলা হতো, যাকে বলা হয় ভারতবর্ষের তোতা পাখি বলা হয় যাকে, না আমির খুসরোকে। আমির খুসরো তিনি একজন বিখ্যাত কবি, সঙ্গীতজ্ঞ এবং পণ্ডিত ছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। চিতোরের কীর্তিস্তম্ভ কোন রাজপুত্র শাসকের রাজত্বকালে নির্মিত হয়েছিল? রানা কুম্ভ। রানা কুম্ভর আমলে হয়েছিল। নেক্সট চলে যাব নিচের, এবং এটাই আজকে শেষ প্রশ্ন, নিচের কোন দিল্লি সুলতান তার আত্মজীবনী মেমোরিজ লিখেছেন? দিল্লির কোন সুলতান তার আত্মজীবনী লিখেছিলেন? সঠিক উত্তর কী হয়ে যাবে? ফিরোজ শাহ তুগলক। তার আত্মজীবনীর নাম ফিতুহা ই ফিরোজ শাহী, ফিতুয়াহি ফিরোজ শাহী, ফিতোয়াহি ফিরোজ শাহী। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিরোজ শাহ তুগলক, যে তিনি কী করেছিলেন না, তিনি তার আত্মজীবনী লিখেছিলেন। তো আজকে এখানেই সম্পূর্ণ হবে। ফেভারিট 20 কোশ্চেন বা আনক্যাপ সিরিজের মধ্যে বললাম, এটা বারবার এই কোশ্চেনগুলো আসে 20। হ্যাঁ, অত্যন্ত ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরলাম। প্লিজ তোমরা প্রতিটা কোশ্চেনকে করার চেষ্টা করো, কতটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলোর সঙ্গে আমরা কতটা আগেও যুক্ত ছিলাম কি যুক্ত ছিলাম না, কি পড়তে পড়তে ভুলে গেছি, কতটা কী এসছে, তোমরা নিজেরা ঠিক করতে পারবে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকবে, লাইক করবে, শেয়ার করবে এবং প্রত্যেকে শেয়ার করো, এবং বারবার বলছি কোশ্চেনগুলোকে বারবার দেখতে থাকো। হ্যাঁ, অন্যান্য ভিডিও তোমরা চ্যানেল দেখো, কিন্তু এই কোশ্চেনগুলোকে তোমরা করো। আমি অনেকটা দেখে শুনে বুঝে এই কোশ্চেনগুলোকে রেডি করি। তো চলো আজকের মতো এইখানে আমি রাখছি। চলো বাই বাই, সবাই লাইক করে দিও, টাটা, হ্যাভ এ গুড ডে।